হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর জ্ঞানচক্ষু বলে একটি গল্প। জ্ঞানচক্ষু গল্পটির রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জন্ম হয় 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1995 খ্রিস্টাব্দে। জ্ঞানচক্ষু গল্পটি তার মূল গ্রন্থ কুমকুম গল্প সংকলনের অন্তর্গত। আই রিপিট, জ্ঞানচক্ষু গল্পটির মূল গ্রন্থ হল কুমকুম গল্প সংকলন। এবার গল্পটাতে যাবার আগে এসো আমরা চট করে আশাপূর্ণা দেবী সম্পর্কে কতগুলো বেসিক কথা, মূল কথা একটু জেনে নিই। বলাই হচ্ছে যেটা অন্যতম প্রধান বাঙালি লেখিকা। সকলেই কিন্তু অতি অবশ্যই তোমাদের টেক্সট বইয়ে জ্ঞানচক্ষু গল্পের শেষে যে আশাপূর্ণা দেবী সম্পর্কে যে পরিচিতি অংশটা আছে ভালো করে একবার দেখে নেবে। বলা হচ্ছে তিনি অন্যতম প্রধান বাঙালি লেখিকা, যার জন্ম কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ তার হয়নি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতা তার ছিল এবং সেগুলোরই সাহায্যে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন এবং ছোটদের জন্য অজস্র বইও তিনি রচনা করে গেছেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট ঠাকুরদার কাশী যাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। এই তিনটেকে একসঙ্গে বলা হয় ট্রিলজি: প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। এছাড়াও রয়েছে অগ্নিপরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। বলাই বাহুল্য, যেগুলোর নাম আমরা বললাম সেগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু চলচ্চিত্রায়িত অর্থাৎ সিনেমা হয়ে গেছে। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এবার কি কি পুরস্কার এবং সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন দেখো। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন। সুতরাং এই যে অসামান্য মহীয়সী একজন ভদ্রমহিলা, যিনি কোনোদিন স্কুল কলেজে পড়েননি হয়তো, কিন্তু তার যে সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, তার যে সংবেদনশীলতা এবং পরিচিত সমাজের অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে, তার খুঁটিনাটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে বলবার নয়। এখানেও এই জ্ঞানচক্ষু গল্পটাতেও আমরা তার সেই সূক্ষ্ম পর্যবেক্ষণশীলতা, তার সহানুভূতি, তার সংবেদনশীল যে মন, তার পরিচয় পাব। জ্ঞানচক্ষু মূল গ্রন্থ আমি আবারও বলছি, কুমকুম গল্প সংকলন। জ্ঞানচক্ষু কথাটির অর্থ হচ্ছে বোধোদয়। জ্ঞানচক্ষুর উন্মিলন মানে হলো বোধোদয় হওয়া, অর্থাৎ প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটা। তাহলে আমরা গল্পটা পড়তে শুরু করে দিই। আমরা পড়তে পড়তেই দেখব যে কার বোধোদয় হলো, কার জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটল। শুরু করছি আমি। মূল টেক্সট জ্ঞানচক্ষু, লেখিকা আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, অর্থাৎ গোল গোল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপাটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। ঘটাপাটা করে অর্থাৎ বিস্তর আড়ম্বর করে, খুব জাঁকজমকের সঙ্গে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক, জলজান্ত একজন
লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই জায়গাটা আমি একটু ব্র্যাকেট করে রাখলাম। তাহলে আমরা এর মধ্যে এই ছোট্ট অংশটুকুর মধ্যে কি দেখলাম, সেটা হচ্ছে যে একটা কথা শুনে তপন তপন এক কিশোর, তার চোখ একেবারে মার্বেলের মতো গোল গোল হয়ে গেল। কি সে শুনল? যে তার ছোট মাসির সঙ্গে কিছুদিন আগেই যে মানুষটার বিবাহ হয়েছে বিস্তর আড়ম্বর করে জাঁকজমকের সঙ্গে, সেই নতুন ছোট মেশো তিনি নাকি একজন লেখক। তার অনেকগুলো বই লেখাও হয়েছে, ছাপাও হয়েছে। এই কথাটা শুনেই বিস্ময়ে অর্থাৎ ভীষণ অবাক হয়ে তপনের চোখগুলো একদম মার্বেলের মতো গোল গোল হয়ে গেছে। কারণ জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে যে তপন দেখতে পাবে সেটাই তার ধারণা ছিল না। কারণ তার একটা সন্দেহ ছিল যে লেখকরা যে তপনের বাবা বা ছোট মামা বা মেজ কাকুর মতো একেবারে সাধারণ মানুষ, এই বিষয়টাতেই সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আমরা দেখব গোটা গল্পটাতে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছে দুবার। প্রথমবার জ্ঞানচক্ষুর যে উন্মিলন, সেটা অর্ধোন্মিলন, অর্থাৎ আর্ধেকটা খোলা। আর দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর যে উন্মিলন ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে উন্মিলন। তাহলে প্রথমবার তপনের বোধোদয়টা কি হলো? প্রথমবার তপনের বোধোদয় এটাই হলো, লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নন। লেখকরা তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো একান্ত সাধারণ মানুষ। এটাই হলো তপনের প্রথমবার জ্ঞানচক্ষুর উন্মিলন, তপনের প্রথম বোধোদয়। সে কি দেখছে? সে তাহলে চোখের সামনে জলজ্যান্ত একজন লেখককে দেখছে। কি দেখছে? আশ্চর্য! কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তাহলে আমরা কি পড়লাম? আমরা এই পর্যন্ত এটাই পড়লাম যে তপনের একটা বদ্ধমূল ধারণা ছিল যে লেখকরা তারা এই গ্রহের প্রাণী নন, তারা কোনো আকাশ থেকে পড়া জীব, তারা তোমার আমার তপনের মতো সাধারণ মানুষ হতেই পারেন না। এবার সে জলজান্ত একজন লেখককে চোখের সামনে দেখছে। কি সূত্রে দেখছে? না, গরমের ছুটির অবকাশে মামার বাড়িতে বিয়ে, তার ছোট মাসির বিয়ে, এবং সেই ছোট মাসির যার সঙ্গে বিয়ে হলো তিনি হচ্ছেন একজন আস্ত লেখক। শুধু কি তাই, তিনি গল্প লেখেন, তার অনেকগুলো গল্প লেখাও হয়েছে ইতিমধ্যে, ছাপাও হয়েছে ইতিমধ্যে। ফলে সেই লেখককে চোখের সামনে অহরহ দেখছে তপন।
এবং দেখছে কোথাও কোনো আশ্চর্য রকম কিছু নেই, উল্টোপাল্টা কিছু নেই। তপনের বাবা বলো, ছোট মামা বলো, মেজ কাকু বলো, সেই সবার মতো একদম নিছক সাধারণ মানুষ। তাদের মতোই তিনি স্নান করবার সময় স্নান করেন, ঘুমানোর সময় ঘুমোন, খেতে বসে অনেকটা খাবার দিলে এত কখনো খাওয়া যায় নাকি বলে অর্ধেক খাবার তুলে রাখেন, দাড়ি কামান, সিগারেট খান, খবরের কাগজে খবর নিয়ে সবার সঙ্গে প্রবলভাবে তর্ক করেন, গল্প করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান বা সেজেগুজে বেড়াতে বেরোন। কোথাও কিচ্ছু উল্টো পাল্টা নেই, একেবারে তপনদের মতোই সাধারণ মানুষ হচ্ছে তপনের নতুন ছোট মেশো। সুতরাং তপনের যে ভুল ধারণাটা ছিল লেখক মানেই ভিন গ্রহের কোনো প্রাণী, সেই ভুল ধারণাটা ভেঙে যাচ্ছে, তপনের জ্ঞানচক্ষু খুলে যাচ্ছে। তার বোধোদয় হচ্ছে লেখকরা তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো একেবারে সাধারণ মানুষ। তাহলে তপনের লেখক মেশো যদি তাদের মতোই একজন সাধারণ মানুষ হন, তাহলে তপনেরই বা লেখক হতে বাধাটা কোথায়? এবারে দেখো যে তপনের লেখক মেশো তিনি মূল পেশাতে কি, অর্থাৎ তার আসল পেশাটা কি? মেসোমশাই কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, আমরা একটু আগেই জেনেছি গরমের ছুটি চলছে। গরমের ছুটিতেই মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তপন এবং রয়েও গেছে। তপনের এই যে নতুন লেখক মেশো, তিনিও যেহেতু কলেজের প্রফেসর, তার কলেজেও গরমের ছুটি চলছে, তাই বিবাহ ইত্যাদি চুকে যাবার পরে তিনিও কদিন সেখানে রয়ে গেছেন। তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। গল্পটা কিন্তু একটু এগিয়ে পিছিয়ে আছে, আমরা পড়তে পড়তে বুঝতে পারবো। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করি এ করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প, নয় খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ কথাটার মানে হচ্ছে কৃতজ্ঞ, মেশোর প্রতি কৃতজ্ঞ তপন, কারণ তিনি বলেছেন যে তপনের গল্প তিনি সন্ধ্যা তারায় ছাপিয়ে দেবেন। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো এবারে গল্পটা, এই জায়গাটা থেকে গল্পটা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে সেটা।
ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। তাহলে এই যে এই কথাটাই ভাবছে তপন রাত দিন, কোন কথাটা বলো তো? আমরা একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে কি? সেটা হচ্ছে এইটাই যে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? ঠিক আছে, এটাই তাহলে আমি অ্যারো মার্ক দিয়ে করে দিলাম, প্লিজ টার্ন ওভার। এটাই আমি এবার শুরু করছি, যে এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকে সে অনেক গল্প শুনেছে, বস্তা বস্তা পড়েছে, কাজী গল্প জিনিসটা কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ যে মানুষেই লিখতে পারে। নতুন মেশোকে দেখলে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুর বেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্ত একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। মুরব্বি কথাটার অর্থ খেয়াল করো। মুরব্বি কথাটার অর্থ হচ্ছে অভিভাবক, মানে একটু গার্জেন গার্জেন টাইপ হয়ে গেছে আর কি। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? এই জায়গায় একটু ব্র্যাকেট করে রেখো, এটা থেকে কোয়েশ্চেন আসে। আহ, ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়। রোষ, তোর মেসোমশাইকে দেখাই। এই অবধি তাহলে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। এইখানটায় ওপেন হয়েছিল, এই যে জায়গাটা দেখো দাগ দেওয়া রয়েছে, তাহলে এইখানটায় ওপেন হয়েছিল, এইখানটায় ক্লোজ হলো। এবারে তাহলে গল্পটা আমরা একটু বুঝে নিই, যে মিসিং লিঙ্ক ইত্যাদি জোড়া দিয়ে গল্পটা আমরা একটুখানি বুঝে নিই। যেটুকু বুঝেছি, যে তপনের একটা বদ্ধমূল ভ্রান্ত ধারণা ছিল যে লেখকরা এই গ্রহের জীবই নন, তারা কোনো ভিন গ্রহের প্রাণী। কিন্তু তার সদ্য বিবাহিত ছোট মাসির স্বামীকে দেখে তার সেই ধারণা ভেঙে যায়, কারণ তিনি হচ্ছেন আস্ত একজন লেখক। তার বেশ কিছু গল্প ছাপাও হয়ে গেছে ইতিমধ্যে, এবং সে এটাও বুঝতে পারছে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নন, তারা তপনের বাবা বা তার ছোট মামা বা তার মেজ কাকুর মতো একজন সাধারণ মানুষ। সুতরাং তপনেরও তাহলে লেখক হতে কোনো বাধা নেই। এবার বাধা যখন নেই, তখন তপন কি করলো? সে বিয়ে বাড়িতেও এসেছে একটা খাতা নিয়ে, তার হোম টাস্কের খাতা, যেটা তার মা তার সঙ্গে দিয়েই দিয়েছেন, বাধ্য করেছেন তাকে আনতে। একদিন দুপুর বেলা, ততদিনে বিয়েটি সব হয়ে গেছে, তপনের স্কুলেও গরমের ছুটি চলছে, এবং তপনের নতুন লেখক মেশো, তিনিও যেহেতু একটা কলেজের প্রফেসর, সেজন্য তার কলেজেও ছুটি চলছে। তাই বিয়ে ইত্যাদি হয়ে যাবার পরেও তিনি তার শ্বশুর বাড়িতেই কদিন থেকে গেছেন। সেই অবসরে একদিন দুপুর বেলায় সব
চারদিকে যখন নিস্তব্ধ, সবাই যখন ঘুমে কাতর, তখন তপন সে তার হোম টাস্কের খাতাটা নিয়ে সোজা উঠে যাচ্ছে 3 তলার সিঁড়িতে এবং একা আসনে বসে, অর্থাৎ ওয়ান সিটিংয়ে বসে সে আস্ত একটা গল্প লিখেও ফেলেছে। কারণ তার অনুপ্রেরণা হচ্ছে চোখের সামনে দেখা তার নতুন লেখক মেশো, যে তিনি যদি সাধারণ মানুষ হয়ে একজন লেখক হতে পারেন, তপনেরও তাহলে লেখক হতে কোনো বাধা নেই। কারণ ছোটবেলা থেকেই সে অনেক অনেক গল্প শুনেছে, বস্তা বস্তা গল্পের বই পড়েছে, অতএব তপনও চাইলে লেখক হতে পারে। যা ভাবা তাই কাজ। একদিন দুপুরবেলা সবাই যখন ঘুমোচ্ছে, তখন 3 তলার সিঁড়িতে এক আসনে বসে তপন একটা আস্ত গল্প লিখে ফেলছে, আবেগের বশে, উত্তেজনার বশে। যখন গল্পটা সে পড়ছে, তখন রোমাঞ্চে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে, মাথার চুল খাড়া খাড়া হয়ে যাচ্ছে। এ কি ব্যাপার, এ তো হুবহু একটা গল্পের মতোই লাগছে। তপন তাহলে সত্যি একটা গল্প লিখে ফেলেছে, তার মানে তপনকেও এখন লেখক বলা চলে, তাই নাকি? আনন্দে, উত্তেজনায়, রোমাঞ্চে তপন দুধদার করে নিচে নেমে আসছে এবং তার ছোট মাসিকে ডেকে বলছে, ছোট মাসি, দেখো না, আমি একটা গল্প লিখে ফেলেছি। এবার এই যে ছোট মাসি, তার থেকে অন্তত 8 বছরের বড়, কিন্তু বলাই যায় প্রায় সমবয়সী। কারণ এতটাই দুজনের মনের মিল, দুজনের মধ্যে এতটাই বন্ধুত্বের সম্পর্ক যে তাদের সব কথা তারা একে অপরকে বলে থাকে। সেই জন্যে তপনও তার প্রথম লেখা গল্পের কথা প্রথম শোনাচ্ছে তার ছোট মাসিকেই। এবারে কিন্তু মুশকিলটা যেটা হলো, সেটা হচ্ছে বিয়ে হবার পর তপনের ছোট মাসি কেমন যেন একটু মুরব্বি গোছের হয়ে গেছেন, অর্থাৎ একটু অভিভাবক ধরনের হয়ে গেছেন। সেই জন্য পুরো গল্পটা না পড়েই, কিছুটা পড়েই তিনি তপনকে পিঠ চাপড়ানো সুরে বলছেন, মানে একটু প্রশংসার সুরে, বা আরেকটু ভালো যদি আমি বলি, অফ দ্য রেকর্ড যদি আমি বলি, একটু তোল্লাই দেবার মতো করে। কি বলছেন তিনি? সবটা শুনলেন না, বললেন যে বাহ, এ তো বেশ লিখেছিস রে, কোনো জায়গা থেকে একটু ক্লিফাই করে দিসনি তো? এবার তপন একটু ক্ষুণ্ণ হচ্ছে তাতে, ছোট মাসি কি যে বলো না। এবার ছোট মাসি বলছেন, দাঁড়া, তোর ছোট মেশোকে দেখাই। এবার ছোট মেশো তখন দিব্যি একটা দিবানিদ্রা দিচ্ছিলেন, ছোট মাসি সেই দিকে ধাবিত হলেন গল্পটা নিয়ে। তপন যদিও মুখে না না করতে লাগছে, কিন্তু ভেতরে ভেতরে তারও ইচ্ছে যাতে গল্পটা ছোট মেশোর হাতে গিয়েই পড়ে। কারণ এখানে একটা লাইন দেখবে রয়েছে, রত্নের মূল্য জহুরির কাছেই। জহুরি কাকে বলা হয়? যিনি রত্ন ব্যবসায়ী, যিনি রত্ন কেনা বেচা করেন, তিনি একমাত্র বুঝতে পারেন যে কোন রত্ন খাঁটি এবং কোন রত্ন নকল। কাজেই একজন লেখকই বুঝতে পারবেন যে কোন লেখাটা ভালো হয়েছে, কোন লেখাটা খারাপ। সুতরাং এখানে জহুরি বলতে কিন্তু তপনের ছোট মেশো, আর জহর বলতে তপনের লেখা গল্পটিকে বোঝানো হয়েছে। কাজী তপন যতই মুখে আপত্তি করুক না কেন, তপনের ছোট মাসি গল্পটা নিয়ে যে ছোট মেশোর কাছে গেল, এতে কিন্তু সে মনে মনে খুব আনন্দই পাচ্ছে, পুলকিতই হচ্ছে। কারণ রত্নের মূল্য জহুরির কাছেই, ছোট মেশোই একমাত্র বলতে পারবেন যে তার গল্পটা সত্যি গল্প হয়ে উঠতে পেরেছে কিনা। এবার তপনের ছোট মেশো, তিনি নতুন বিয়ে হওয়া স্ত্রীর বাপের বাড়ির ছেলেটিকে খুশি করবার জন্য তিনিও প্রশংসার সুরে বললেন, বাহ তপন, তুমি বেশ ভালো লিখেছ তো।
এটাকে একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। এতটাই প্রশংসা করলেন। তপন প্রথমটা ভাবছে বোধহয় ঠাট্টা, কিন্তু যখন ছোট মেশোর মুখে দেখছে একটু করুণার ছাপ, তখন সে আহ্লাদে একবারে কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে যে সত্যি এত ভালো লিখেছি আমি। ছোট মাসি বলছেন তার স্বামীকে, তাহলে বাবু তুমি সেটাই করে দাও, সে ব্যবস্থাই করো যাতে ওর লেখাটা ছাপা হয়। তপনের নতুন ছোট মেশো, তিনি একটু আত্মপ্রসাদের সুর নিয়ে আত্মগরিমায় গর্বিত হয়ে বলছেন, বেশ তাই হবে। আমি যদি বলি তাহলে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এটার মধ্যে যতটা না তপনের গল্প ভালো হবার জন্য তার আনন্দ প্রকাশিত হয়েছে, তার থেকেও বেশি প্রকাশিত হয়েছে তার দম্ভ, তার অহংকার, যে তিনি পারেন তপনের গল্পটা ছাপিয়ে দিতে। তার সেই ক্ষমতা আছে যাতে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। অতএব তপনের গল্প তিনি ছাপিয়ে দেবেন, এই কৃতিত্ব জাহির করবার বিষয়টাও কিন্তু রয়েছে। এবার বিকেল বেলা যথারীতি চায়ের টেবিলে সবাই বসেছে এবং সেই চায়ের টেবিলেই কথাটা উঠেছে। কোন কথাটা উঠেছে না, তপন একটা গল্প লিখেছে এবং তপনের ছোট মেশো বলেছেন সেই গল্পটা তিনি সন্ধ্যা তারায় ছাপিয়ে দেবেন। সবাই সেটা শুনে হাসছে যে তপন সে আবার কি গল্প লিখবে। কিন্তু তপনের ছোট মেশো বলছেন যে না না, আমি বলছি ওর হাত আছে এবং চোখও আছে, মানে ভালো লিখতেও পারে, পর্যবেক্ষণ শক্তিও আছে। কারণ তা নয় তো তপনের বয়সী ছেলে মেয়েরা যখনই ওদেরকে গল্প লিখতে বলা হয়, ওরা টিপিক্যাল কিছু মাল মশলা নিয়ে বসে। হয় রাজা রানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প, নয়তো না খেতে পেয়ে কেউ মারা গেল, এই রকম সমস্ত মাল মশলা নিয়ে বসে। কিন্তু তপন এই ধার দিয়েই যায়নি। সে কি করেছে, সে তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে লিখেছে। আমি বলছি ওর হবে। এই বলে যখন গরমের ছুটি প্রায় ফুরিয়ে আসছে, তখন তপনের ছোট মেশো ছোট মাসি তপনের যে লেখাটা নিয়ে তারা চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে মেশোর প্রতি কৃতজ্ঞতায় সে বসে বসে দিন গুনতে লাগলো যে কবে তার লেখাটা সে ছাপার অক্ষরে দেখতে পাবে। ক্লিয়ার? সবার কাছে মিসিং লিঙ্ক জোড়া লেগে গেছে। এবারে তাহলে আমরা এগোচ্ছি। এবার এই জায়গাটা থেকে আবার গল্পটা শুরু হচ্ছে। কিন্তু গেলেন তো নিজে, অর্থাৎ ওই যে ছোট মেশো গল্পটা নিয়ে চলে গেলেন আর তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনতে লাগলো। দিনই গুনে যাচ্ছে। কোথায় গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। কি ঘটনা? ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তাহলে অলৌকিক ঘটনাটা কি সেটা আমি এই ঠিক ওপরের লাইনটা ব্র্যাকেট করে দিলাম।
তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি নাম রয়েছে? খুব আসে এই কোয়েশ্চেনগুলো, দেখে নিও। প্রথম দিন ব্র্যাকেটে লেখা রয়েছে গল্প, তার নিচে দেওয়া রয়েছে শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি নিয়ে শোরগোল পড়ে যায়? ব্র্যাকেট করে নিও। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বা রে, চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এই জায়গাটা আমি সবাইকে একটু খেয়াল করতে বলবো। তপন, সে একজন কিশোর, কচি মন তার। সে তার নতুন লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছে, এবং লেখক মেশো তিনিও যেটা করেছেন, তপনকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সন্ধ্যা তারায় তিনি সেই গল্পটা ছাপিয়ে দেবেন। হ্যাঁ, একটু আধটু কারেকশন করতে হবে, কারণ একদম প্রথম লেখা বলেই। এরপর অনেক দিন হয়ে গেল, গরমের ছুটি ফুরিয়ে গেল, তপনরা যে যার বাড়িতে চলে গেছে, স্কুলের পড়া শুরু হয়ে গেছে রীতিমতো। প্রথম গল্পটা সম্পর্কে একেবারে আশা ছেড়েই দিয়েছে প্রায়। এমন সময় একদিন দেখা গেল তপনদের বাড়িতে এসে হাজির হয়েছেন তার ছোট মেশো আর ছোট মাসি, এবং তাদের হাতে সন্ধ্যা তারা পত্রিকার একটা বিশেষ সংখ্যা। কেন সন্ধ্যা তারার সংখ্যা নিয়ে কেন? মুখের রক্ত আনন্দে উত্তেজনায় চলকে উঠছে তপনের। তাহলে কি সে যা ভাবছে তাই? সত্যি কি তাহলে তপনের গল্প ছাপা হয়েছে? সত্যিই তাই, তপনের গল্প ছাপা হয়েছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে যে সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। পত্রিকাটা হাতে নিয়ে সবাই দেখছে, সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন ব্র্যাকেটে কোন জনারের সেটাও দেওয়া রয়েছে, এটা গল্প, এবং গল্পকারের নামও দেওয়া রয়েছে শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে একটা হই হই রই রই শোরগোল পড়ে যাচ্ছে। কেন না তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর মেশো ছাপিয়ে দিয়েছে। সবাই একবার করে পত্রিকাটা নিয়ে দেখছে, গল্পটায় চোখ বোলাচ্ছে এবং বলছে, বাহ, ভালোই লিখেছে তো। সবই ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে একটু ছোট মেশোকে খেয়াল করবে। তিনি কিন্তু টুক করে বলে বসলেন যে একটু আধটু কারেকশন করতে হয়েছে, কিন্তু একেবারেই কাঁচা হাতের লেখা তো। তিনি যদি সত্যি মহৎ হৃদয়ের হতেন, তিনি যদি সত্যি উদার মনের মানসিকতা হতেন, তাহলে কারেকশনের কথাটা তিনি আনতেন না, সম্পূর্ণ কৃতিত্বটাই তিনি তপনকে দিতেন। কিন্তু তিনি হতে পারেন একজন বড় মাপের লেখক, কিন্তু তাকে আমরা বড় মাপের মানুষ ঠিক হয়তো বলতে পারবো না। কারণ তপনকে নিয়ে যেখানে সকলের আহ্লাদিত হবার কথা ছিল, সেখানে সকলে এবার
মেশোর কৃতিত্বের কথা আলোচনা করতে লাগলো। তাই বলো, তপনের লেখক মেশো গল্পটা কারেকশন করে দিয়েছেন। তিনি গল্পটা সন্ধ্যা তারার সম্পাদককে দিয়ে ছাপিয়ে দিয়েছেন। নইলে যে সে যেমন তেমন একটা গল্প লিখলো, অমনি এত বিখ্যাত একটা পত্রিকায় সেটা ছাপা হয়ে গেল, এটা কি ঠাট্টা হচ্ছে নাকি? ফলে এই যে তপনের লেখক মেশোকে নিয়েই সবাই হই হই করতে লাগলো, তাঁর কৃতিত্বের কথাই চারিদিকে ছড়িয়ে গেল, তাকে নিয়েই আলোচনা হতে লাগলো যে তিনি সম্পাদককে দিয়ে ছাপিয়ে দিয়েছেন, তার আগে তিনিই গল্পটা কারেকশন করে দিয়েছেন। ফলে সর্বত্র খালি লেখক মেশো আর লেখক মেশো। ফলে গল্প ছাপা হলে যে অকৃত্রিম আনন্দটা অনুভব করবার কথা ছিল তপনের, সেইটা কিন্তু সে অনুভব করতে পারছে না। এই সমস্ত কথার মধ্যে তপন কোথায়? তার কৃতিত্বের কথাটা তো কেউ একবারও বলছে না। সেই জন্য তার ছোট মেশের কৃতিত্বের এত কথার মাঝখানে তপন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তার কথা কেউ উচ্চারণ অবধি করছে না, চারিদিকে শুধু তার ছোট মেশোর কৃতিত্ব আর উদারতার কথা। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এ প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কি রে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না? নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল? বাক্য হরে যাওয়া মানে হচ্ছে বাক্য হারিয়ে যাওয়া, ভাষা হারা হয়ে যাওয়া, কথা খুঁজে পাচ্ছে না অতি আনন্দে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে তপনের, লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাহলে যখন সবাই তপনের ছোট মেশোকে নিয়ে আহ্লাদে আটখানা, তার কৃতিত্বের কথা, তার গুণগানের কথা চারিদিকে সবাই আলোচনা করছে, তার মধ্যে তপন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। প্রথম গল্প ছাপা হবার যে আহ্লাদটা, যে আনন্দটা, যে রোমাঞ্চটা হবার কথা ছিল, সেটা যেন ঠিক হচ্ছে না। কারণ তপনকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, সবাই তার লেখক মেশোকে নিয়ে কথা বলছে। তিনি গল্পটা কারেকশন করে দিয়েছেন, তিনি গল্পটা ছাপিয়ে দিয়েছেন বলেই গল্পটা ছাপা হয়েছে। নইলে সন্ধ্যা তারার সম্পাদক তপনের লেখা গল্প করে আঙুল দিয়েও ছুঁয়ে দেখত না। অনেকক্ষণ বাদে তপনের মা তপনকে বলছেন যে, তপন গল্পটা নে তো, তুই একবার পড়ে শোনা। বাবা, সত্যি তোর পেটে পেটে আমরা তো কেউ বুঝতেই পারিনি। এই এতক্ষণ বাদে তপন গল্পটা হাতে পাচ্ছে, পড়ছে সে।
কিন্তু কিছুক্ষণ পড়ার পরেই তার মনে হচ্ছে, এসব কি পড়ছি আমি? এটা কার লেখা? এই গল্পে প্রত্যেকটা লাইন তপনের অপরিচিত, প্রত্যেকটা লাইন নতুন, আনকোরা, অব্যবহৃত। এর আগে কোথাও কোনো গল্পে এগুলো ব্যবহৃত হয়নি। এ লেখা তপনের লেখা নয়। তপন তখন বুঝতে পারছে, তার মানে তার নতুন লেখক মেশো কারেকশনের নাম করে পুরো গল্পটাই আগাগোড়া বদলে দিয়েছেন। নতুন করে লিখেছেন তিনি নিজের পাকা হাতের কলমে। তপনের লেখক সত্তা এতে ভীষণভাবে অপমানিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। তপন আর পড়তে পারছে না গল্পটা। সবাই ভাবছে তপনের বোধহয় ভারী দেমাক হয়ে গেছে, ভারী অহংকার হয়েছে, বা অতি আনন্দের চোটে সে ভাষাহারা হয়ে পড়েছে। ধমক খেয়ে তপন বাধ্য হচ্ছে, গড়গড় করে যন্ত্রের মতো পড়ে যাচ্ছে সে। কি পড়ছে সে নিজেও জানে না, নিজেও বুঝতে পারছে না, শুধু পড়ে যাচ্ছে সে। তারপর গল্প পড়া শেষ করে সন্ধ্যা তারা পত্রিকাটা টেবিলের ওপর রেখে সে সোজা ছাদে চলে আসছে। চোখ বেয়ে জলের ধারা নামছে, শার্টের তলাটা দিয়ে সে জলের ধারা মুছছে। যে দিনটা তার সবচেয়ে আনন্দের দিন হওয়া উচিত ছিল, সেই দিনটাই হয়ে উঠছে তার সবচেয়ে দুঃখের দিন। কারণ এমন ভাবে অপমানিত যে হবে সেটা তখন সে নিজেও বুঝতে পারেনি। আর সেই দুঃখের দিনে, সেই সবচেয়ে দুঃখের দিনেই সে গভীরভাবে সংকল্প করছে, প্রতিজ্ঞা করছে যে এরপর যদি কখনো লেখা ছাপতে দেয়, সে নিজে গিয়ে ছাপতে দেবে পত্রিকার অফিসে। যদি সেটা কাঁচা লেখা বলে তারা ছাপায় তো ভালো, যদি না ছাপায় তো ভালো, কিন্তু তপনকে যেন আর কোনোদিন অন্যের লেখা গল্প নিজের নামে পড়তে না হয়। তাহলে এটাই তপনের সম্পূর্ণ বোধোদয়, ছেলে মানুষই ভাবাবেগ থেকে বেরিয়ে আসা জ্ঞানচক্ষুর সম্পূর্ণ উন্মিলন, যে অন্যের খ্যাতিতে কখনো বিখ্যাত হওয়া যায় না। যা করতে হবে তপনকেই করতে হবে। সেই জন্যেই সে বোধোদয় হয়ে এই সংকল্পবদ্ধ হচ্ছে যে এরপর থেকে যদি লেখা ছাপাতে দেয়, সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দেবে। নিজের কাঁচা হাতের লেখা হোক না, সে নিজে গিয়ে দেবে। তারা যদি ভালো মনে করেন ছাপবেন, তারা যদি মনে করেন ছাপবার যোগ্য নয়, ছাপবেন না। কিন্তু তপন অন্তত এইটা তো তাকে শুনতে হবে না যে অমুকে তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তাকে কারোর অনুগ্রহের দয়া নিয়ে বাঁচতে হবে না, বা তাকে অন্য কারোর লেখা নিজের নামে তো অন্তত পড়তে হবে না। এটাই হলো তপনের সম্পূর্ণ বোধোদয়। তাহলে গল্পের প্রথমে একবার তপনের জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটেছিল যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নন, তারা তোমার আমার সকলের মতোই সাধারণ মানুষ। গল্পের শেষে তপনের জ্ঞানচক্ষুর আবার উন্মিলন ঘটছে যে এইভাবে কখনো অন্যের দয়ায় বিখ্যাত হওয়া যায় না। যা করতে হবে তপনকেই করতে হবে। সুতরাং এখানে আমি দেখে নাও, আমি করে দিয়েছি যে পাঠ্যগল্পে তপনের দুবার জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটেছে। প্রথমবার যে উন্মিলন সেটা অর্ধোন্মিলন কিছুটা, আর শেষে যে উন্মিলনটা ঘটছে সেটা সম্পূর্ণ উন্মিলন। যে পর থেকে তপন নিজেই যাবে পত্রিকার অফিসে তার গল্প ছাপতে দিতে, যাতে তার নামে অন্যের লেখা গল্প তাকে পড়তে না হয়, বা তাকে যাতে শুনতেও না হয় যে অমুকে অনুগ্রহ করে তার গল্পটা ছাপিয়ে দিয়েছে। ক্লিয়ার সবার কাছে? এই অবধি তাহলে আমার আজকের ক্লাস থাকলো। তোমরা বাংলা ক্লাস চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রেখো, যাতে যখনই আমি ক্লাস 10-এর ভিডিও দেব সেগুলো তোমাদের কাছে চলে আসে। ইতিপূর্বেই আমি অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, যেগুলো তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে।
আর এটারই ডেসক্রিপশনের তলায় যে লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা এই গল্পের ওপরে বেশ কিছু ইম্পর্টেন্ট MCQ, SAQ, শর্ট কোয়েশ্চেন্স ইত্যাদি পেয়ে যাবে, যেগুলো সলভ করে দেওয়া আছে। আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।